প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের ইংলিশ ফর টুডে এই বইটি তোমরা হাতে নাও সকলে, এবং 66 পেজে দেখো, যাও 66 পেজে লেসন 21। এখানে একটা টপিক আছে, দেখো, হাসন রাজা, দ্য মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। তোমরা হাসন রাজার নাম সকলেই শুনেছ। এই দেখো, এখানে পিকচারও দেওয়া আছে, কিন্তু এই দেয়া আছে, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ, বাংলাদেশের আধ্যাত্মিক চারণ কবি, অর্থাৎ আধ্যাত্মিক বা মর্মে বলা যায়। এখানে মিস্টিক অর্থ আধ্যাত্মিক বা মর্মে বলা যাবে। আর এই দেখো BARD, বার্ড অর্থ চারণ কবি। এরপরে এই দেখো, এই তিনজনের ছবি দেওয়া আছে। একজন হলো লালন সাহা, এরপরে হাসন রাজা, আর একজনের ছবি আছে শাহ আব্দুল করিম। এই ছবির নিচে এদের সম্পর্কে কয়েকটি সেন্টেন্স আছে, আমি পড়ি, আগে শোনো। The above pictures are of the three well-known mystic birds of Bangladesh. উপরের ছবিগুলো বাংলাদেশের তিনজন সুপরিচিত আধ্যাত্মিক চারণ কবির। এই যে তিনজনের ছবি দেওয়া আছে। পরের সেন্টেন্স হলো, দে আর ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড ইন আদার কান্ট্রিজ টু। তারা বাংলাদেশে এবং অন্যান্য দেশেও বিখ্যাত। দে আর লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। এই তিনজন এর ছবি। একজন হল লালন শাহ, একজন হল হাসন রাজা, একজন হল আব্দুল করিম। এ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েম অ্যান্ড সংস। একজন চারণ কবি তিনি, যিনি গান এবং কবিতা লেখেন। অ্যান্ড এ মিস্টিক ইজ ওয়ান, এবং আধ্যাত্মিক বা মর্মী তিনি, হু ট্রাইজ টু সার্চ দ্য ট্রুথ, যিনি সত্যকে খুঁজতে চেষ্টা করেন। অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড, এবং সৃষ্টিকর্তার সাথে একত্র হতে চেষ্টা করেন। থ্রো প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, কিসের মধ্য দিয়ে? প্রার্থনা এবং ধ্যানের মধ্য দিয়ে। অল থ্রি বার্ডস রোট পোয়েম অ্যান্ড সংস। এই তিনজন চারণ কবি কবিতা এবং গান লিখেছেন। টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড, লাইফ অ্যান্ড লাভ ফর ম্যান। মানুষের জন্য, সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবন সম্পর্কে এবং ভালোবাসা সম্পর্কে এরা চিন্তা করতেন এবং অনুভূতি প্রকাশ করতেন। এরপরে বি পার্ট থেকে একটা প্যাসেজ আছে, দেখো এই বইতে, এই বি পার্ট, এই প্যাসেজটি আমি বোর্ডে লিখেছি। এই প্যাসেজটির পড়ব, বাংলা মিনিং বলবো এবং প্রতিটা সেন্টেন্সে গ্রামাটির পয়েন্টগুলি বলে দেব, খেয়াল রাখো। দেখো, হাসন রাজা was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. হাসন রাজা সিলেটের একটা সম্পদশালী বা বিত্তশালী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেন। এখানে দেখো, বোর্ন অর্থ জন্মগ্রহণ করা, ওয়েলথি সম্পদশালী বা বিত্তশালী বা বিত্তশীল, ল্যান্ডলর্ডস জমিদার।
এখানে গ্রামার দেখো, এই দেখো 1854, এটা একটা সাল, তোমাদের মনে রাখতে হবে সালের পূর্বে ইন হয় সবসময়, খেয়াল রাখবে। এখানে আছে দেখো ল্যান্ড লর্ড, জমিদার, কিন্তু ল্যান্ড লর্ডস জমিদার এর ফ্যামিলি, একটা এস দ্বারা কিন্তু অপের কাজ করে, এটা একটা পসেসিভ ফর্ম। এবং এই সিলেট, সিলেট একটা বড় জায়গা, বড় জায়গায় পূর্বে ইন হয়, একটা বিভাগ, এই পূর্বে ইন হবে। পরবর্তী সেন্টেন্স দেখো, হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন, তিনি আনুষ্ঠানিক তেমন একটা শিক্ষা গ্রহণ করেননি। এখানে মিনিং দেখো, নট এর পূর্বে একটা ডিড বসছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে নটের পূর্বে ডিড হয়। এরপরে রিসিভ অর্থ গ্রহণ করা, এখানে ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলা যাবে। ইন হিজ ইয়থ, তার যৌবনকালে, হি লিড এ লাইফ অফ লাক্সারি, বিলাসিতা জীবনযাপন করতেন। নির্দিষ্ট একটা টাইমের মধ্যে, সেই জন্য এখানে গ্রামার হলো ইন। হিজ, হিজ কিন্তু একটা পজিটিভ, পজিটিভের পরে নাউন হয়, সেইখানে এখানে ইয়ত, খেয়াল রাখবেন। হি সাবজেক্ট লিড এ লাইফ অফ লাক্সারি, লাক্সারি বিলাসতা বা বিলাসবহুল জীবনযাপন অর্থে ব্যবহার করা হয়েছে লাক্সারি। এরপর সেন্টেন্স দেখো, হি হ্যাড এভরিথিং, মানি, কমফর্ট অ্যান্ড প্লেজার, তার সব কিছুই ছিল, টাকা পয়সা ছিল, আরামদায়ক ছিল, আনন্দ ছিল। এখানে এভরিথিং সব কিছু অর্থে ব্যবহার করা হয়েছে, এভরিথিং। আর মানি টাকা পয়সা বোঝায়, কমফর্ট আরামদায়ক, আর প্লেজার আনন্দ। আর এইখানে হ্যাড, হ্যাড অর্থ ছিল, তবে হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাভ অ্যাজ অর্থ আছে, আর হ্যাড অর্থ ছিল, সেই অর্থে এখানে ব্যবহার করা হলো হ্যাড। তবে অধিকারে থাকা বোঝায় হ্যাভ অ্যাজ হ্যাড, আর ওয়াজ আর অ্যামিজার কিন্তু অধিকারে থাকা বোঝায় না, এটাও খেয়াল রাখবে। পরবর্তী শ্রেণী দেখো, অ্যাট ওয়ান টাইম, এক সময়, হি আন্ডারস্টুড দ্যাট অল দিস আর মিনিংলেস, এক সময় তিনি বুঝতে পেরেছিলেন যে সব কিছুই অর্থহীন। এখানে অ্যাট ওয়ান টাইম, এক সময়, হি আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ডের পাস্ট ফর্ম হলো আন্ডারস্টুড, অর্থাৎ বুঝতে পেরেছিল। দ্যাট অর্থ যে, অল দিস, অল দিস মানে তার জীবনের যে কাজগুলি করছে সেগুলিকে বোঝানো হয়েছে অল দিস, ওইগুলি। THEAC দিস, THIS দিস এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হলো THEAC দিস, এই আর এইগুলো, পার্থক্য এতটুকু। সাবজেক্ট ছিল প্লুরাল, সেই জন্য ভার্বটি প্লুরাল। আর মিনিংলেস, মিনিং অর্থ অর্থ, মিনিং মিন্স বাংলা মিন্স অর্থ, মিনিংলেস অর্থহীন। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিজ, তার সকল সম্পদ তিনি ত্যাগ করলেন। গেভ, গিভের পাস্ট ফর্ম গেভ, গেভ অ্যাওয়ে মানে দূরে ত্যাগ করে দেওয়া বা ছেড়ে দেওয়া বা কাউকে বিলীন করে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়া বোঝায়। অল অফ হিজ প্রপার্টিজ, তার সকল সম্পদ। এখানে অপের বাংলা অর্থ র, বৈশূন্য র, র। হিজ প্রপার্টিজ তার সম্পত্তিগুলি,
হিজ একটা পসেসিভ ফর্ম, এরপর একটা নাউন হয়। এই গ্রামারগুলি মনে করবে। আমি কিন্তু এখানে যে গ্রামারগুলি আলোচনা আজকে করতেছি এগুলি কিন্তু জুম ক্লাসের সবগুলি কিন্তু আমি আলোচনা করেছি। হি স্টার্টেড, তারা শুরু করছিল, তারা না, হি স্টার্টেড, সে শুরু বা তিনি শুরু করছিলেন। টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে তিনি গভীর চিন্তা করতে শুরু করেছিলেন। অ্যাবাউট লাইফ, ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, কি সম্পর্কে? জীবন, মৃত্যু এবং মানবজাতি সম্পর্কে। এখানে দেখো হি স্টার্টেড, স্টার্টেড স্টার্টেড পাস্ট ফর্ম, স্টার্টেড শুরু করেছিল। টু থিঙ্ক চিন্তা করতে, ইনফিনিটিভ, টু প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটাকে বলা হয়। ডিপলি একটা অ্যাডভার্ব, গভীরভাবে। অ্যাবাউট দ্য ক্রিয়েটর, কি সম্পর্কে? সৃষ্টিকর্তার সম্পর্কে। ক্রিয়েট সৃষ্টি করা, আর ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন, নাও। অ্যাবাউট অর্থ এখানে সম্বন্ধে বা সম্পর্কে। অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে, ডেথ মৃত্যু সম্পর্কে, অ্যান্ড ম্যানকাইন্ড মানবজাতি সম্পর্কে। হাসন রাজা রোড এ লট অফ সংস, হাসন রাজা অনেক গান লিখেছেন। পারহ্যাপস সম্ভবত। অ্যাবাউট 1000 ইন নাম্বার, প্রায় 1000। দেখো এখানে হাসন রাজা রোড, রাইটের পাস্ট ফর্ম রোড, লিখেছিলেন। এ লট অফ প্রচুর, মনে রাখবা, এ লট অফ অর্থ প্রচুর। সংস প্লুরাল নাম্বার, সং একটা সং একটা গান বোঝায়, সংস মানে অনেক গান লিখেছেন। পারহ্যাপস সম্ভবত। অ্যাবাউট 1000 ইন নাম্বার, সংখ্যা ছিল প্রায় 1000, নাম্বার মানে সংখ্যা। হিজ টু কল্ড, হাসন উদাস, ওয়াজ পাবলিশড ইন 1906, তার হাসন উদাস প্রকাশিত হয় 1906 সালে। এখান থেকে কিছু কোশ্চেন লেখা যায়, তোমাদের বইতে দেখো কিছু কোশ্চেন আছে, দেয়া আছে। হোয়েন ওয়াজ হাসন রাজা বোর্ন, আমি লিখি, দেখো কোশ্চেন করা যায় এখান থেকে। হোয়েন ওয়াজ হাসন রাজা বোর্ন, হ্যাঁ। হাসন রাজা কখন জন্মগ্রহণ করেন? দেখো দেওয়া আছে, হাসন রাজা ওয়াজ বোর্ন ইন 1854। তাহলে লেখো হাসন রাজা was born in কত? 1854। পরবর্তী আরো কোশ্চেন করা যাবে এখান থেকে, যেমন বইতে তোমাদের আছে, দেখো 2 নম্বর কোশ্চেন আছে, হোয়ার ডিড হি কেম ফ্রম? Where did he come from? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো এই ইন এ ওয়েলথি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট, সিলেটের একটি সম্পদশালী জমিদার ফ্যামিলিতে। তাহলে সেটাই লিখি অ্যান্সার। এখানে দেখো ডিড
অক্সিলারি ভার্ব, ডিডটা কিন্তু পাস্ট ফর্মে আছে। আমাদের সাবজেক্টের পরে ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে লিখি হি, এখানে আছে কাম, কামটাকে কেম করতে হবে, কারণ কোশ্চেনটি যে টেন্সে দেয়া থাকে অ্যান্সারটি সেই টেন্সে লিখতে হয়। তাহলে হি কেম ফ্রম কোথায়? এ ওয়েলথি ল্যান্ডলর্ডস ফ্যামিলি। লেখো তোমরা, ওয়েলথি ল্যান্ডলর্ডস ফ্যামিলি, ল্যান্ডলর্ডস ফ্যামিলি কোথায় দেখো? ইন সিলেট। ইন সিলেট। এরপরে আরো কোশ্চেন করা যাবে এখান থেকে। হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক? হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক? তার ছেলেবেলা অথবা শৈশবকাল কেমন ছিল? কেমন ছিল দেখো এখানে আছে, শৈশবকাল কেমন ছিল? এই শৈশবকাল ছিল এই, হি লিড এ লাইফ অফ লাক্সারি। তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। তাহলে আমরা লিখি হি লিড এ লাইফ অফ লাক্সারি। এরপরে আরো একটা সেন্টেন্স লেখা যায়, হি ডিড নট ল্যাক, তার অভাব ছিল না। কিসের অভাব ছিল না? দেখো তার অভাব ছিল না কিসের? দেখো হি ডিড নট ল্যাক এনিথিং লিখে দাও, কোনো কিছুর অভাব ছিল না। যেমন মানি, কমফর্ট মানে আরামদায়ক, অ্যান্ড প্লেজার, প্লেজারে এই সেন্টেন্সটা লেখা যায়। তবে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। কাটেন।